সত্যি সত্যি মানে আগের দিন যখন প্রেস কনফারেন্স হচ্ছিল আমরা যেরকম দেখছিলাম সাংবাদিকরা এক একজন দুটো তিনটে করে প্রশ্ন করছিলেন এবং পরপর 5 জনের প্রশ্ন নেওয়া হচ্ছে, তারপর উত্তর দেওয়া হচ্ছে এবং সেটা সত্যি সত্যি সেভাবে সেই প্রশ্নগুলোকে মিট করছে না উত্তর। আগে থেকে ঠিক করে রাখা, যেটা মনে করে রেখেছেন যেভাবে বুঝিয়ে দেবেন, অনেকদিন পর্যন্ত ইলেকশন কমিশন কোনো বক্তব্য তাদের তুলে ধরেনি। শেষমেশ যখন তারা এলেনি এইভাবে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টায় মানুষকে ঠিক বোঝানো গেল, সত্যি সত্যি ভরসা ফেরানো গেল? আমার মনে হয় না। এখানে ভরসা সে কেন্দ্রের যেটা শাসক দল তাদের তো পুরোপুরি ভরসা আছে নিশ্চয়ই গণেশ কুমারের উপর। তাকে চিফ ইলেকশন কমিশনার করাই হয়েছে সেই জন্য। জম্মু কাশ্মীরে যখন 370 ধারা রদ করা হলো ওই সময় তিনি স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব, পরবর্তীকালে তাকে সেই পদে অমিত শাহ এনেছেন যেখানে খুব গুরুত্বপূর্ণ কোনো নীতিগত পরিবর্তন তারা করতে চাইছে। এই মুখ্য নির্বাচন কমিশনার এসে প্রথম যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল একটা কথা তিনি বলেছিলেন, মানে এই পর্বের কথা বলছি, দিস ইজ আ নিউ ইলেকশন কমিশন। সাংবাদিকদের রাজনৈতিক নেতাদের বলছি, যে কথাটা আমার এতদিনের সাংবাদিকতা কানে খুব ফাট করে লেগেছিল। নিউ ইলেকশন কমিশনের তো কোনো দরকার নেই, একটা দেশের আইন রয়েছে, 75 বছর ধরে সংবিধানের শাসন চলছে, ইলেকশন কমিশন দিব্যি কাজ করেছে 75 বছর ধরে, নতুন কিছু দরকার ছিল না। যেটা দরকার নতুন প্রযুক্তি এসছে তার সাহায্য নিয়ে গণতান্ত্রিক অধিকার আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করাটা কমিশনের কাজ হতে পারে। আমি সাংবাদিক হিসেবে একটা কথা বলবো, যে এটা ভাবভঙ্গি ইলেকশন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনের কথাবার্তা, তার মধ্যে দিয়ে এই জিনিসটা খুব ধরা পড়ছে, অন্তত আমার চোখে ধরা পড়ছে, আমার মতো অনেকের চোখে নিশ্চিত ধরা পড়ছে, যে তিনি মানে একটা বিশেষ কোনো লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে মনে হচ্ছে। আমি শনিবার দিনই আমাদের এই শনিবার সন্ধ্যাবেলা আমরা পরঞ্জয় গুহ ঠাকুরতার সঙ্গে আমার একটি কথোপকথন সাক্ষাৎকার আমরা দেখিয়েছি, সেটা শনিবার সকালে রেকর্ড করা, রোববার দিন এই প্রেস কনফারেন্সটি হচ্ছে। ওই রোববার দিন মুখ্য নির্বাচন কমিশনারের প্রেস কনফারেন্সে পরঞ্জয় গুহ ঠাকুরতা ছিলেন। উনি 3টি প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন নির্বাচন কমিশনার জবাব দেন। এই ধরনের প্রেস কনফারেন্স আমি দিল্লিতে বহু অ্যাটেন্ড করেছি, অমিত শাহ, দিলীপ দা তারাও নিশ্চয়ই ছিলেন এরকম বহু প্রেস কনফারেন্সে, যদিও তার নির্বাচন কমিশনার ছিলেন না। দিল্লিতেও অ্যাটেন্ড করেছেন নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স। পরঞ্জয় দা দেশের মধ্যে একজন অত্যন্ত পরিচিত সাংবাদিক, তাকে চেনে না এরকম কোন মানে সিনিয়র লোক কেউ তাকে চেনেন না এটা হতে পারে, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনের ভাবভঙ্গিটা ছিল আচ্ছা হ্যাঁ কে যেন বলুন তো, এরকম একটা ব্যাপার ছিল। এইটা সাধারণত ভদ্রলোকেরা করেন না। পরঞ্জয়দার মতামত আমরা সকলেই জানি, তার রাজনীতি, তার সাংবাদিকতা, যে তদন্তমূলক সাংবাদিকতা, তাতে প্রধানত আদানির বিরুদ্ধে গেছে, 6টা মামলা আছে, পেগাসাস বসানো হয়েছিল তার মোবাইল ফোনে, এগুলো সব আমরা জানি, বহুবার তিনি আমাদের সঙ্গে নিয়ে কথা। কিন্তু এই যে অ্যারোগ্যান্স, কে হে বাপু আমি তোমাকে চিনি না, এটা পলিটিক্যাল পার্টির লোকের দেখা, এটা মুখ্য নির্বাচন কমিশনের দেখানোর কথা। এছাড়াও একথা আমি বলবো যে নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কিন্তু কোনো প্রতিপক্ষ নেই। বিজেপির প্রতিপক্ষ কংগ্রেস, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ বিজেপি, বাম, কংগ্রেস, রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিপক্ষ। নির্বাচন কমিশনে কিন্তু কোনো প্রতিপক্ষ নেই, কিন্তু নির্বাচন কমিশন আগাগোড়া যেভাবে, যে ভাষায়, যেভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করে গেলেন, জবাব দাও, 7 দিনের মধ্যে না দিলে ধরে নেবো, এই হয়েছে সেই হয়েছে, তাতে বললো তিনি প্রতিপক্ষের সঙ্গে কথা বলছেন। পলিটিক্যাল লিডার ওই ভাষায় কথা বলে, ওই ভঙ্গিতে কথা বলে, ওই সুরে কথা বলে। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি সম্পর্কে যেভাবে কথা বলেন, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সঙ্গে যেভাবে কথা বলেন, তার সঙ্গে হুবহু মিলে যায় না। এটা আমার চোখে পড়েছে, এটা দেশের ওই 90 কোটি যদি শুধু ভোটারদের কথাই ধরা হয়, তারা যদি ওটা দেখে থাকেন প্রেস কনফারেন্সটা, তাদের চোখে পড়বে না। সেই জন্যই আমাদের মনে হচ্ছে যে, যেটা দিলীপ দাও বললেন, সাহেব বললেন, যে ঠিক লাগছে না, নির্বাচন কমিশন এভাবে কাজ করার কথা নয়। এখন কথা নয় বললে কি হবে, সুপ্রিম কোর্ট প্রথম দিনই বললো
প্রথম যখন এই মামলা উঠলো বললো আধার, ভোটার কার্ড এবং আগেকার এপিক এগুলো বিবেচনা করা যায় কিনা। নির্বাচন কমিশন বললো যে রেশন কার্ড, হ্যাঁ রেশন কার্ড, আধার কার্ড এবং এগুলো, রেশন কার্ডের তো প্রচুর জাল আছে, সত্যি জাল আছে আমরা জানি। আধার কার্ড বললো আইনত নাগরিকত্ব প্রমাণ নয়, ঠিকই প্রমাণ নয়, আইন অক্ষরে অক্ষরে দেখলেন ঠিক, কিন্তু আগেকার কমিশনের দেওয়া এপিক কার্ড সেটাও গ্রাহ্য হবে না, নতুন করে কার্যত ভোটার তালিকা তৈরি করা হবে। এখন সুপ্রিম কোর্ট সাধারণত এ ধরনের ক্ষেত্রে কি হয় সোফিয়া, আরেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাকে খুব চট করে খুব কড়া ভাষায় নির্দেশ দিতে চায় না। এভাবে যখন বলা হয় যে ভেবে দেখুন এটা করা যায় কিনা, তখন সাধারণত তাতেই কাজ হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধ চলছিল উপাচার্য নিয়োগ নিয়ে। সুপ্রিম কোর্ট বললো এতে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী একসঙ্গে বসে চা খেলেই তো মিটে যায়। তারপরে মুখ্যমন্ত্রী গেছিলেন অবশ্য চা খেতে, কিন্তু মেটেনি ব্যাপারটা। তারপরে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিল না, একটা কমিটি তৈরি করতে হবে। সেই কমিটির মাথায় এখন রয়েছে সুপ্রিম কোর্টের একটি প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, তারা এখন পশ্চিমবঙ্গ উপাচার্য নিয়োগের কাজ করছে। সুপ্রিম কোর্ট এই সাংবিধানিক মর্যাদাটা রেখে চলেছে অন্তত এখনো পর্যন্ত, যে আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন রাজ্যপাল একটি প্রতিষ্ঠান, তাকে চট করে নির্দেশ দিতে চায় না, সাজেশন দেয়, নাজ করে, হালকা করে, এটা ভেবে দেখো এটা করা যায় কি। নির্বাচন কমিশন সেই কি বলবো, সেই ভদ্রতা, সভ্যতা, সাংবিধানিক সৌজন্যের মধ্যে কাজ করার যে পরিসরটা সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটাকে নির্বাচন কমিশন গ্রহণ করেন। তার ফলে ওই ৬৫ লক্ষ তালিকা প্রকাশের নির্দেশ, কার নাম কেন বাদ গেছে নির্দেশ, মিলিয়ে দেখার কাজ নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো শুরু করবে, এবং অজস্র অভিযোগ, অজস্র আবেদন নিশ্চয়ই জমা পড়বে। শেষ পর্যন্ত কি হবে আমি জানি না। মনে রাখা দরকার, সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে ৬৫ লক্ষ তালিকা নামের তালিকা প্রকাশ, সেটা কিন্তু ইন্টারিম অর্ডার মাত্র, অন্তর্বর্তীকালীন আদেশ। এই মামলার কিন্তু চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দেয়নি। চূড়ান্ত রায় কি হবে, আদৌ এই প্রক্রিয়া বহাল থাকবে কিনা, তা আমরা এখনো জানি না। কিন্তু নির্বাচন কমিশন নিজেকে নামিয়ে এনেছে এমন একটা জায়গায় যে সুপ্রিম কোর্টের দ্বারা সে তার বিচার হচ্ছে। এটা নির্বাচন কমিশন না করলেই পারে, না করলে ভালো হতো, আমাদের দেশে গণতন্ত্রের পক্ষে ভালো হতো, এটুকু আমি নিশ্চিতভাবে বলবো। আর ভোটার তালিকায় কারচুপি, ভুলভাল কথা, যে সমস্ত কথা মানে ভোটাতে ভুল থাকার কথা যে বলা হচ্ছে, এটা চিরকাল থাকে। কোনোদিনই আবিদ সাহেব অনেক প্রচুর নির্বাচন করেছেন, আমি সাংবাদিক হিসেবে কোনোদিন দেখিনি সম্পূর্ণ নিখুঁত একটা ভোটার তালিকা। জানি কোনো রাজনৈতিক দলে কোনো অভিযোগ, সব দলই কিছু নাম ঢোকানোর চেষ্টা করে, কিছু মৃত মানুষের নাম রেখে দেওয়ার চেষ্টা করে তাদের সমর্থকদের মধ্যে, কিছু ক্ষেত্রে সফলও হয়। চিরকাল আমরা দেখেছি এই নিয়ে একটা দড়ি টানাটানি খেলার টাইপের চলতে। কিন্তু নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে সেই ভুলগুলোকে বাদ দেওয়া, কোন দলের সমর্থক এই সম্ভাব্য কাকে ভোট দিতে পারেন সেই বিচারে বাদ দেওয়া নয়। এবার সেই অভিযোগটা উঠে যাচ্ছে, সেটা হচ্ছে সাংঘাতিক। নির্বাচন কমিশন যেটা তুমি বলছো, দেখাচ্ছ এখানে, আমরা দেখাচ্ছি রেফারি মনে হচ্ছে একটা দলের হয়ে খেলতে, তাহলে কিন্তু খেলাটা আর খেলা থাকে না। আমি মনে করি, আমি কথাটা ছোট্ট একটা কথা বলি শেষ করবো, আমাদের আশেপাশে নানা দেশে, প্রতিবেশী দেশে আমরা যখন দেখছি গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, ভারতীয় উপমহাদেশে অজস্র নজির আছে গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার। গত বছরই বাংলাদেশে আমরা দেখেছি সরকার জানুয়ারি মাসে নির্বাচিত হলো, আগস্ট মাসে পালালো, প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি যেন আমাদের দেশে সৃষ্টি না হয়। আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থার যে দৃঢ়তা ছিল, যে স্বচ্ছতা ছিল, যে জোর ছিল, সেটা কিন্তু মানুষের অধিকারের উপর প্রতিষ্ঠিত। সেই মানুষের অধিকারটা যদি কেড়ে নেওয়া হয়, যদি কেউ বলে দূর এই ব্যবস্থাটাকেই মানি না, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হয় না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অভিজ্ঞতা আছে, এরা সিনিয়র মানুষ, সকলেই নিশ্চয়ই মনে আছে, গত শতাব্দীর 7-এর দশকে 5 বছর বিরোধীরা বিধানসভা বয়কট করেছিল এই জন্য যে তারা মনে করতো নির্বাচনটা বৈধভাবে হয়নি, যখন মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তার ফলে কিন্তু এই 77 থেকে শুরু করে কত বছর হলো, 50 বছরটা হতে আছে, 48 বছরে কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতার ধারে কাছে আসতে পারে। সুতরাং ব্যবস্থাটাকে ভেঙে ফেললে কিন্তু
আজকে হতে পারে অমুক দলের ক্ষতি হচ্ছে, কাল কিন্তু সব দলেরই ক্ষতি। সেটা বোধহয় যারা তাৎক্ষণিক লাভের জন্য রাজনীতি করছেন তারা ভুলে যাচ্ছে। এখানে একটা বড় বিপদ আমি দেখি।